আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মালয়েশিয়া প্রবেশের শেষ দিনে বিমানবন্দরে শত শত কর্মী, এখনও টিকিট না মেলায় কাজে ফেরা নিয়ে দুশ্চিন্তা। সন্ধ্যায় ছাড়বে বিশেষ ফ্লাইট। ঝামেলা তো হয়েছিলই, এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানো পর কালকে টিকিট দিছে। কষ্ট বুক করে মানুষ আছে, আমার ভাই একটা আছে, তারা যে এরকম থাকে আমি এরকম থাকবো। দিনরাত খেটেও যৎ সামান্য পারিশ্রমিক পাচ্ছে পরিবহন শ্রমিকরা। ন্যূনতম মজুরি আর কর্মঘণ্টা বাস্তবায়নের দাবি। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই, এই আর সে কষ্ট আর কিছু হয় না। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাপারি করতে হইতো না। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত বিষয়, আবারও বললেন ওবায়দুল কাদের। জানালেন বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি দেখবে আদালত। ঘূর্ণিঝড়ের পর টমেটো, কাঁচামরিচ বাদে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। বিষমুক্ত সবজি ক্ষেত থেকে সরাসরি আসছে রাজধানীতে, লাভবান হচ্ছে কৃষক। বিষমুক্ত যেটা খাই, যত খাবেন আপনি, কোনো গ্যাসের কোনো সিস্টেম হয় না। কীটনাশকবিহীন আবাদ করাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মার্কেটে অন্যান্য সবজির তুলনায় আমাদের সবজির চাহিদা বেশি। খামারে খামারে কোরবানির ঈদের প্রস্তুতি আছে। সুলতান হাল সাকিব খান জায়েদ খানের বাহারি নামের বিশাল আকার গরু। সর্বোচ্চ দাম গুনতে হবে 1.5 কোটি টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, সব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। আজকের পর থেকে আপাতত বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার। তাই বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের রাতের মধ্যেই প্রবেশ করতে হবে সেখানে। এজন্য মালয়েশিয়া যেতে গত রাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন হাজারো কর্মী। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল থেকে এর মধ্যেই মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে 3টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও 4টি। মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। সন্ধ্যা 7:15টায় ছেড়ে যাবে 271 সিটের ড্রিম লাইনার। এসব ফ্লাইট যেতে পারবেন মাত্র 1,500 কর্মী। ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে 31,701 জনের। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, গত 21 মে পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে পৌঁছায় 4,91,745 জন। সেটা এই জন্য, কারণ আগামীকালকে হয়তো মালয়েশিয়া সরকারের ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া আর যাওয়া যাবে না, এই জন্য হয়তো ক্রাইসিসটা বেশি আর কি। ভোগান্তিটা অনেক বেশি আর কি, অনেক বেশি, অতিরিক্ত। 13-14 মাস আমার চাইতে বেশিও আছে আর মানুষ। 11টার দিকে ফ্লাইট, কিন্তু আবার বলছে যে 1 ঘন্টা পাইসে যাবে, কিন্তু এখনো তো ফোনে টিকিট দেওয়ার কথা, এখনো ফোনে পাই নাই। এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানো পর কালকে টিকিট দিছে। ভিসা লাগছে 17 তারিখের আগে। লাস্ট ডেট 17 ছিল ই ভিসা অনলাইনের, যে নিউজটা পাইছিলাম ওর আগে। এ বিষয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আমাদের জানাবেন এই মুহূর্তে বিমানবন্দরে কি পরিস্থিতি দেখছেন, আর সবার যাত্রা নিশ্চিতের বিষয়ে প্রশাসনিক কি উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। সোহার, এখন পর্যন্ত যেটি বলছিলাম যে যেহেতু অনিশ্চয়তার জায়গাটি তৈরি হয়েছে, বিপুল সংখ্যক যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি হয়ে ঘুরছেন, তারা গত বেশ কয়েকদিন ধরেই মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন, এজেন্সিগুলোতে অপেক্ষা করছেন। তারা মূলত যেহেতু গেল 20 মে এই মালয়েশিয়ান সরকারের যে ঘোষণা, সেই ঘোষণার পর থেকে মূলত তাদের যে তোড়জোড়, সেই তোড়জোড়টি শুরু হয়েছে।
হয়েছে এবং এই অল্প সময়ে যেহেতু এত বিশাল সংখ্যক কর্মী সেই হিসাবে টিকিটের এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে এবং এই সময়ের মধ্যে আজকের কথা যদি বলি, আজকে শেষ দিনে 7টি নিয়মিত ফ্লাইট রয়েছে, 7টি ফ্লাইটে 1,500 জন যেতে পারবেন। এরকম করে গত 10 দিনে 1,500 করে হয়তো গিয়েছে, কিন্তু এই যে এর পরেও কিন্তু বিশাল সংখ্যক, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব রয়েছে প্রায় 31,701 জন আসলে যেতে পারবেন না, তা টিকিট পাচ্ছেন না, এইরকম একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে একটি স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, সেখানে হয়তো 271 জন, সব মিলিয়ে আজকে 2,000-এর মতো, কারণ এই যে বিশেষ ফ্লাইট, নিয়মিত ফ্লাইট, এর বাইরেও বিকল্প পথে অর্থাৎ শ্রীলঙ্কা, থাইল্যান্ড হয়েও কেউ টিকিট করছেন, সেভাবেও যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমরা ধরে নিতে পারি যে আজকে 2,000-এর মতো যেতে পারবেন। তারপরেও কিন্তু বলা যায় যে বাকি যে 30,000, অর্থাৎ যারা অনুমতি পেয়েছে 5,24,000, তাদের ভিসা রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু যেতে পারছেন না মূলত টিকিটের অভাবে, যেহেতু আজকেই মালয়েশিয়ার যে শ্রমবাজার, মালয়েশিয়ান সরকারের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী এরপর থেকে যেহেতু ঢুকতে পারবে না, সেই হিসেবে বলা যায় যে প্রায় 29 থেকে 30,000 কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না। ধন্যবাদ সবুজ আপনাকে। পরবর্তীতে আরও খবরাখবর আপনার কাছ থেকে জেনে নেব। স্টিয়ারিংয়ের সাথে সাথে ঘোরে তার জীবনের চাকা, তবুও এক জীবনে ভাগ্যের বদল হয় না যাদের, তারা পরিবহন শ্রমিক। মালিকদের মুনাফা প্রবণতার জন্য তাদের অমানসিক খাটতে হয়, সামলান রাস্তার সব চাপ। জীবন নিয়ে আক্ষেপে থাকা এসব শ্রমিকদের দাবি বাস্তবায়ন হোক কর্মঘণ্টা আর ন্যূনতম মজুরি সহ সব দাবি দেওয়া। পরিবহন শ্রমিকদের গল্প শুনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দিনের আলো ফোটার সাথে সাথে গাড়ির চাকা পরীক্ষা নিরীক্ষা করছেন বাস চালক জুয়েল রানা। এই চাকা ঘুরলেই ঘোরে জুয়েলের জীবনের চাকাও। সহকারীকে সাথে নিয়ে যাত্রা শুরু তার। বেশ ছোটবেলায় পরিবহন খাতে কাজ করতে আসা জুয়েলের চালকের আসনে অভিজ্ঞতা প্রায় বছর 10। যাত্রাপথে জানা গেল তার নানামাত্রিক অভিজ্ঞতা। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই, এই আর সে কষ্ট আর কিছু হয় না। কত পাবলিকের কথা শোনা লাগে, আপনার এমনি পুলিশ সার্জন তো আছেই, পাবলিকের কথা তো প্রতি মুহূর্তে শোনা লাগে। স্টাফিসে দাঁড়াইলে এই দাঁড়াইছস কে আগে নে। তিনি বলেন, মালিকের সাথে চুক্তিবদ্ধ চালকের সড়কেই ব্যয় হয়ে যায় হাজার হাজার টাকা। ফলে বাস মালিকের টাকা পরিশোধ করে নিজের জন্য উপার্জন করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো রোড কাটা, তারপরে আবার মালিকের টার্গেট, রোডের মালিক সমিতির টাকা আছে, বিভিন্ন টাকা দিতে যায়, বেতন পাওয়া যায় না। অনেক দিনই বেতন ছাড়া বাসায় যাওয়া লাগে। মাথায় অজস্র চাপ, তবুও স্টিয়ারিংয়ে বসে সব ইন্দ্রিয় সজাগ রাখতে হয়। কিন্তু নিজে সজাগ থাকলে কি, পাশের চালকই হয়তো অন্য জগতে। ওয়েবিলের টার্গেট খানিক বেশি যাত্রী তোলার মানসিকতায় লেগে থাকে পাড়াপাড়ি। টাইম টেবলের ঠিক নেই, অনেকে স্বস্তি খোঁজে মাদকে। সব লোক তো খারাপ এরকম না, তারা তো সবাই রে ভাবে কি খারাপ, সবই গান জুটছি, অবকাছে সবই গান জুটছি, সবই বাবা ঘর শুনছি। এর ছাড়া তো ব্যবহার আর যেটি বাম বাপ তুল্লা দেয়, সাথে ঠিক রাখতে পারে মানুষ দেখে মনে করে যে নেশা করি, তো ঘটনা ওটা না। আমরা রাত জাগনা থাকি, আর আমাদের লোকাল সাইডে কোনো ডিসিপ্লিন নেই। বছরের পর বছর ধরে আলোচনা চললেও এই পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় এখনও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। প্রশ্ন এখানেই, বাস চালকদের নিয়ে যাদের ভাবার কথা, তারা কি আদৌ ভাবছে তাদের কথা? পুরো পরিবহন খাত এখন বর্গা চাষের মতো, যেখানে মালিকের মুনাফা নিশ্চিত, কিন্তু শেষে উচ্ছিষ্ট লাভ ক্ষতিতে বাধা চালক হেল্পারের জীবন। এই অবস্থা থেকে মুক্তি কোথায়? এই গাড়ি চালায়, আপনার বাস চালায়, মাসে বাসায় 10,000 টাকা দেওয়া যায় না, তাইলে ওদের এই পাবলিকের জ্বালাজালি, মহাজনের রাইট শেষ, মহাজনের কথা। ফ্যামিলিতে লোক বেশি হলে একজনের কামাই দিয়ে সংসারটা চলায় কষ্ট হয়ে থাকে। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না। কোনো সময় তেলের ড্যামেজ, মহাজনের ড্যামেজ, এটি দিতে দিতে মনে করেন আমরা দিই। যত কষ্টই নিজেরা যখন কামলা দিতেছি, পোলা মানে জানি কামলা না দেয়, এইটার কথাটা আমি কই পারছি না। যেরকম আমার পোলা একটা পড়তেছে 10-এ, একটা পড়তেছে 5-এ। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাপারিও করতে হইতো না, অ্যাক্সিডেন্টও হইতো না।
তবে মালিক সমিতির বক্তব্য আবার অন্যরকম। চালক আর সহকারীদের জীবনমান উন্নয়নে তাদের অনেক আন্তরিকতা বলে দাবি এই নেতার। আমরা বলছি বিল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট মানে আমাদের মহাসচিব গভর্নমেন্ট জায়গা দেবে, উনি ইনস্টিটিউট করবে ড্রাইভারদের জন্য। গভর্নমেন্ট একটা জায়গা দিবে, আমরা আমাদের খরচে ইনস্টিটিউট করব, সংগঠন সেটা অ্যারেঞ্জমেন্ট করবে। এটা আমাদের মহাসচিব সাহেব গভর্নমেন্টকে অফিসিয়ালিও জানাইছে। বিশেষজ্ঞদের মত, দরকার মালিকের সহানুভূতি আর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি। অনেক চালক একদিন গাড়ি চালিয়ে পরের দিন কিন্তু তাকে বিশ্রাম নিতে হয়, তার মানে একদিনের আয় দিয়ে তাকে 2 দিন চলতে হয়। এই যে অনিশ্চয়তা, যেখানে শ্রমঘণ্টা নির্ধারিত নাই, আয়ের কোনো নিশ্চয়তা নাই, জীবনমানের কোনো নিশ্চয়তা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছে, এটা আসলে আমি যেভাবে দেখছি একটা মেরুদণ্ড সোজা রাখার পিছনে যারা কারিগর, যারা শ্রম দিচ্ছে, চালক সহকারী আছে, তাদেরকে আসলে চরমভাবে অবহেলা করা হয়েছে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমরা এই গণপরিবহনকে এখন একটা সিস্টেমে আনতে পারিনি। এদিকে দিন ফুরিয়ে হয়ে গেছে মধ্যরাত। 16 ঘন্টা বাস চালিয়ে মিলেছে 13,000 টাকা, যার 5,000 যাচ্ছে পরের দিনের তেল খরচ, মালিককে দিতে হবে 3,500। রাস্তায় চাঁদা দেওয়া হয়ে গেছে আরও 3,000। ক্লান্ত শ্রান্ত জুয়েল আর তার হেল্পারের উপার্জন মাত্র 1,500 টাকা। এ নিয়ে কাটাতে হবে পরের দিনটাও। তারপরও অপেক্ষা, বদলাবে তার ভাগ্য। কিন্তু কোনো দিনই আর বদলায় না তা। আক্ষেপ জমতে থাকে প্রতিদিন। সারাদিন খাটাখাটনি করে আসছি, এখন একটা ঘুম দিব ফ্রেশ হয়ে, এটাই আলহামদুলিল্লাহ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আলহামদুলিল্লাহ। দুর্নীতি কেউ করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখার বিষয় সরকার বিচার করছে কিনা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরকার তাদের যথাযথ বিচার করছে। দুপুরে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বেনজিরকে গ্রেফতার করা হবে কিনা সেটা আদালত দেখবে। তার বিদেশে যাওয়ার বিষয়ে সরকার এখনো অবগত নয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, রাফার ঘটনায় তাদের ভূমিকা কি? বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাম নামের মতো। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে। ক্ষমতায় থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র দলের আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনীতে যোগ দিয়ে বিএনপির এই নেতা বলেন, আগ্রাসী শক্তির চক্রান্তের শিকার এখন ছাত্ররা। ফ্যাসিবাদদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্র দলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়াকে আটকে রেখে বিএনপি ধ্বংসের চক্রান্ত যারা করেছে তাদের মুখে চুনকালি দিয়েছে বর্তমান শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশের সার্বভৌমত্ব আগামীতে অনিশ্চিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। মানায় না চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের টাকা আনতে হবে না, সে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে, সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন, ভেসে যাবেন, সেটা নিয়ে ভাবেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নেই সবজি বাজারে। টমেটো, কাঁচামরিচ, গাজর বাদে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। ব্যবসায়ীরা জানালেন, বৃষ্টিতে নষ্ট হবার আশঙ্কায় অনেকেই সবজি জমি থেকে তুলে ফেলেছেন। এই যোগান শেষ হলেই দাম বাড়বে। অন্যদিকে বর্ষা আর বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আরও জানাচ্ছেন সহকর্মীরা।
ছুটির দিন এলেই রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের চাপ যেমন বাড়ে ঠিক তেমনিভাবে বিক্রেতারাও কিন্তু অন্যান্য যে কোনো দিনের তুলনায় কিছুটা বাড়তি পসরা সাজানোর চেষ্টা করেন এবং কিছুটা ভালো পণ্য আনার চেষ্টা করেন। কিছুটা দাম গত সপ্তাহের তুলনায় কমেছে, কিন্তু সেই দাম যে একেবারে কমে গেছে, সবার নাগালে চলে এসেছে সেটি বলা যাবে না। আমরা যদি গড় হিসাব করি তাহলে এখনও বেশিরভাগ সবজির দাম 50 টাকার আশপাশে ওঠানামা করছে। নতুন করে কয়েকটি সবজি দুশ্চিন্তা বাড়িয়েছে, যেমন টমেটোর কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 90 থেকে 100 টাকার ভেতরে ওঠানামা করছে। গাজরের ক্ষেত্রেও তাই। পানি এখনো নামে না, গাছপালা মরে যাবো না, তখন আবার লাগাইবো হইবো, এই মধ্যে দাম বাড়বো। টমেটোর এখন সিজন শেষ পর্যায়ে, মানে এমন সময় দামটা মানে বাড়তেই থাকে, কারণ আমাদের শেষ ইন্ডিয়া আসতেছে। এখন একেবারেই গ্রীষ্মের সবজির ভরা মৌসুম, সেই হিসেবে সবজির দাম আরো কম হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। সবজি কিনতে হলে তো পকেটে একটু টান পড়বে, এখন তুলনামূলক সবকিছু দাম বাড়তি এই জন্য। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী BM খোরশেদের কাছে। ধন্যবাদ তৌহিদ। আমি এখন রয়েছে মানিকগঞ্জের যে জাগির বন্দর যে পাইকারি যে সবজি আড়ত, সেই সবজি আড়তে আড়তদাররা বলছেন যে প্রতিটি সবজির দামই কিন্তু আসলে কমেছে। এর মূল কারণ হচ্ছে যেহেতু সবজি সরবরাহ বেড়েছে, এবং এই সবজির সরবরাহ বাড়ার কারণ হিসেবে আড়তদাররা বলছেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে, এবং মানিকগঞ্জেও সেই বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ক্ষেত কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, যে কারণে কৃষক তাদের যে সবজি সেই সবজি কিন্তু একত্রে তুলে কিন্তু বাজারে নিয়ে এসেছে, যে কারণে সরবরাহ বেড়েছে। ঢাকার আড়তদাররা আড়তদারি নিবে, আবার ব্যাপারী 1 টাকা লাভ করার চেষ্টা করে, আবার এখানে প্যাকিং চার্জ 1 টাকা 2 টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে 3-4টা হাত বদল হওয়ার কারণে দাম বৃদ্ধি পায়। তো এরপর আবার খুচরা বিক্রেতারা যদি 20 টাকা কিনে, তো তারা 40 টাকা বেচার চেষ্টা করে। এই সবজিটা আসলে শেষ হয়ে যাওয়ার পরে আড়তে কিন্তু নতুন করে সবজির কিন্তু একটা ঘাটতি দেখা দেবে, এবং সেই ঘাটতি যখন শুরু হবে, সরবরাহ যখন কমে যাবে, তখন কিন্তু দাম কিন্তু আবার বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পটল কি দাম 15 টাকা 16 টাকা আমদানি ধনীর কারণে সব তুলে আমাদের দিতেছে, হয়তো সপ্তাহে গেলে আমাদের এই পটল 30 টাকা কেজি। আমরা এখন উৎপাদন পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি সাতক্ষীরার যে সবথেকে বেশি সবজি উৎপাদন হয় ধানদিয়া নগরকাটার যে এলাকা, সেখানে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে গত 2 দিন আগে এই অঞ্চলে, তো এখানে যে আশঙ্কা করা হচ্ছিল সবজি খেতে বা ফসলের যে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি বা পানিতে প্লাবিত হয়ে যাবে, এমন ঘটনা কিন্তু আমাদের নজরে পড়েনি। খুব বড় ক্ষতি হয়নি, তারপরও হালকা কিছু মানে ক্ষতি যা বললাম এইগুলো। কেমন? ও পটল বান্ডানগুলো ভেঙে গেছে, কিছু কলা গাছ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমরা তো আছি আলহামদুলিল্লাহ, এই সব মিলিয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে, আমরা প্রায় 5-6 দিন বিদ্যুৎ পাইনি। আগামীতে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আবার নতুন করে তারা চ্যালেঞ্জের মুখে পড়বেন। পাশাপাশি যে বর্তমানে ফসল উৎপাদন খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে। সার কীটনাশকের দাম বেশি, আপনার বীজের দাম বেশি, শ্রমিকের দাম বেশি, সে কারণে আমাদের বাজারজাতকরণ যে ফলগুলো আমরা পাই, সেক্ষেত্রে আমাদের বাজার যেভাবে লেভেল থাকে সে আমরা মানে লস খাই সেক্ষেত্রে। তো এই ছিল সাতক্ষীরার সবজি বা কৃষি ক্ষেতের সবশেষ খবর। রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি গ্রাম, যেখানে সবজি চাষে ব্যবহার করা হয় না ক্ষতিকর রাসায়নিক, উৎপাদন করা হয় স্বাস্থ্যসম্মত সবজি। সংখ্যায় কম হলেও ভেজালের ভিড়ে দেশে দিনে দিনে বাড়ছে এমন সবজি গ্রামের সংখ্যা। এতে কৃষকরা যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি মানুষ পাচ্ছে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিযুক্ত সবজি। ঠাকুরগাঁও ঘুরে এমন নিরাপদ সবজি গ্রামের খবর জানাচ্ছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁ সদরের লস্করা গ্রামের মিনা যতটুকু জমি আছে এর বেশিরভাগই চাষ করছেন করলা, বেগুন সহ কয়েক ধরনের সবজি। তবে তাদের চাষাবাদে ভিন্নতা আছে। অনেকে চাষে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করেন, কিন্তু মিনার মতো কৃষকরা ঝুঁকেছেন নিজেদের তৈরি প্রাকৃতিক সারের ব্যবহারে। রাসায়নিক সার না দিয়ে আমি জৈব সার ব্যবহার করছি, আপনার কেঁচো সার, তারপরে ফেরামন ফাত। কীটনাশকবিহীন আবাদ করাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মার্কেটে অন্যান্য সবজির তুলনায় আমাদের সবজির চাহিদা বেশি। একই জেলার মাহালিয়াপাড়ার কৃষকরাও ক্ষতিকর রাসায়নিক মুক্ত এমন সবজি চাষ করছেন। এজন্য এসব গ্রামের নামই হয়ে গেছে নিরাপদ সবজি গ্রাম। এতে যুক্ত আছেন ঠাকুরগাঁয়ের প্রায় 11,500 চাষি। 3 বিঘা মাটি করলা লাগাইছি, তারপরে বেগুন লাগাইছি। বিষমুক্ত যেটা খাই, যত খাবেন আপনি, কোনো গ্যাসের কোনো সিস্টেম হয় না। সারা দেশে 30,000 হেক্টর জমিতে নিরাপদ সবজি চাষ হচ্ছে। ফসলের ক্ষেত থেকে এজেন্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়।
বিক্রি আমরা এই যে জাপান ফারাবাড়ি বাজারে দেই, আবার ওরাও আসেন। নিরাপদ সবজি কৃষকের মাধ্যমে এখানে ক্রয় করে নিয়ে আমি গাড়ি থেকে দেশের বিভিন্ন জায়গায় দিই। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এবং পিকেএসএফের সহযোগিতায় দিনে দিনে দেশে নিরাপদ সবজি চাষ বাড়ছে। স্বাস্থ্যসম্মত হওয়ায় এ ধরনের সবজির প্রতি বাড়ছে ক্রেতাদের আগ্রহ। আমরা কি উৎপাদন করি এবং কি খাই, খুবই অ্যাডাল্টারেটেড, অনিরাপদ খাদ্য এবং বিষযুক্ত, সেইগুলো যাতে না থাকে সেই ধরনের আমরা সাপোর্টগুলো দিই। ফলে সে ভেজিটেবলের উৎপাদন এলাকা যেমন অনেক সম্প্রসারিত হচ্ছে, একইভাবে গ্রাহক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে মানুষের আগ্রহ উপযুক্ত মূল্য দিয়ে কেনার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। নিরাপদ সবজি চাষে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আরও বাড়াতে চায় দাতা সংস্থা ইফাদ। রাসায়নিক মুক্ত সবজি চাষ ছড়িয়ে দিতে সরকারের ভূমিকা আছে। নিরাপদ সবজি চাষ আরো বাড়লে ক্রেতাদের পছন্দের সুযোগ থাকবে, তারা কি কিনবে ও কি খাবে। মানুষ এ ধরনের সবজি খেতে চায়, তবে সরকারকে নজর দিতে হবে কতটা নিরাপদ সবজি চাষ হচ্ছে এর উপরও। ইফাদ শুধু আর্থিক সহায়তা নয়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। নিরাপদ সবজি চাষ যেন টেকসই হয়, মানুষ যেন পুষ্টিযুক্ত নিরাপদ খাদ্য পায়, এজন্য সহযোগিতা আরো বাড়াতে চাই আমরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনে দেশে প্রায় $200 মিলিয়ন প্রকল্প চলমান। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁ। আছে শখের দাম লাখ টাকা, তবে এবারের বাজারে শখের বড় গরুটি কিনতে হলে গুনতে হবে কোটি টাকারও বেশি। সুলতান, হাল্ক, শাকিব খান অথবা জায়েদ খান বাহারি নামে বিশাল আকার গরু প্রস্তুত হচ্ছে খামারে খামারে, যেগুলোর ওজন 800 থেকে 1400 কেজি পর্যন্ত। দাম হাঁকা হচ্ছে 15 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। বিভিন্ন খামারের এ সকল পোস্টার কাওয়ের খবর আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। স্ক্রিনের বিশাল আকার এই গরুটির নাম সুলতান। স্কেলে ওজন 1420 কেজি। নামের মতোই সুলতানের আচরণও নবাবী। আমেরিকান গ্রে ব্রাহ্মা জাতের গরুটি এই মুহূর্তে দেশের সর্বাধিক ওজনের গরু। চোখ কপালে উঠলেও সুলতানের দাম হাঁকা হয়েছে 1.5 কোটি টাকা। এরই মধ্যে দাম উঠেছে অর্ধেকেরও বেশি। ওজনের দৌড়ে এরপরই এই লাল কালো ব্রাহ্মা। 1200 কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে 75 লক্ষ টাকা। সুলতানের মতো শান্ত স্বভাবের নয় বলে এই ব্রাহ্মা পুরো খামারের আতঙ্কের কারণ। বিশাল দেহি হালকের দেখা মিলবে এবারের কোরবানিতে। দেশাল এই গরুর ওজন 1200 কেজি। চলতে ফিরতে কষ্ট হওয়া বিশাল দেহি হালকের 32 লাখ টাকায় বিক্রির কথা প্রায় চূড়ান্ত। বাজার মূল্যের থেকে ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই গরুর এমন দাম ধরা হয়েছে বলে দাবি খামারিদের। 800 কেজি, 900, 950 কেজি, 1000 কেজি পর্যন্ত আমাদের কাছে শাহিওয়াল জাতের গরু আছে, যেগুলো আসলে শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। এই গরুগুলা আমার কাছে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে, কারণ বাংলাদেশে তো টয়টা গাড়ির ডিমান্ড সবচেয়ে বেশি, বা রোলস রয়েসে তো মাঝে মধ্যে রাস্তায় চলতে গেলে চোখে পড়ে। এবার নারায়ণগঞ্জে দেখা মিলবে 1200 কেজির হামচার। সৌন্দর্যের বিচারে 2023 সালের ক্যাটেল এক্সপোতে প্রথম স্থান অধিকার করেছিল হামচার। ওর দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। এই ফার্মেই আছে এবছরের সারা জাগানো শাকিব খান। 900 কেজির এই গরুটির দাম 15 লক্ষ টাকা। খামারের দাবি, নায়ক শাকিব খানের মতোই স্মার্ট তাদের গরু। সাকিবের থেকে কিছুটা অস্থির প্রকৃতির জায়েদ খান। ছাড়া পেলেই যেন দিতে চায় ডিগবাজি। এই গরুটির দাম ধরা হয়েছে 12 লাখ। ইতিমধ্যে উঠেছে 10 লক্ষ টাকা। জায়েদ খানের মতো ওর দেহটা অনেক উঁচু লম্বা, সুটাম দেহের অধিকারী, তো ওর চাল চলন সব দেখে আমরা ওর নাম রাখছি জায়েদ খান। এবং জায়েদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে। সাদা গরুটা গ্রে কালারের, তো ও দেখতে অনেক সুন্দর। আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, আর আমরা সাকিব খানের ভক্ত। বড় গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে গেল 2 থেকে 3 বছর ধরে। 800 কেজির উপরে পশু কোরবানি দিতে হলে গ্রাহককে গুনতে হবে অন্তত 12 লাখ টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। দানাদার খাবার 8 থেকে 9টা আইটেম আমরা একসঙ্গে নিজেরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা আমরা এখানে আমাদের ফার্মের ভিতরেই
মিলানোর পরে ওইটা 2 বেলা খাওয়াইতেছি, আর 1 বেলা খাবার দিতেছি। আমাদের এখানে পর্যাপ্ত ঘাস আছে। আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনা থাকলেও খামারিরা আত্মবিশ্বাসী। কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই বিক্রি হয়ে যাবে তাদের পোস্টার কাউগুলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। টানাপোড়েনে এই সময়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই। তাই বাজেটে আবারও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে সরকার। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এনবিআরের ঘাড়েই চাপছে সিংহভাগ দায়িত্ব। বাজেটের আকার তেমন না বাড়লেও রয়েছে নানা খাতের ব্যয়, তাই আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, কর প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে। অর্থমন্ত্রী মনে করেন, যে কোনো মূল্যে বাড়াতে হবে সরকারের আয়। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। কয়েক বছর ধরেই কমেছে অর্থের যোগান, তাই ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রম। পরিচালন ব্যয় বৃদ্ধি ছাড়াও ঋণ পরিশোধ সহ নানামুখী চাপে সরকার। সার্বিক অর্থনৈতিক মন্দায় কমেছে উৎপাদন, স্বাভাবিকভাবেই কমেছে অভ্যন্তরীণ আয়। চলতি অর্থ বছরের বাজেটে ধরা হয় বড় রাজস্ব আদায়ের লক্ষ্য, তবে 10 মাসের হিসাব বলছে ঘাটতি 26,000 কোটি টাকা। অর্থ বছরের এখনো বাকি 2 মাস, ধারণা করা হচ্ছে এই সময়ে বাড়বে ঘাটতির পরিমাণ। আগামী অর্থ বছরের বাজেটেও ধরা হচ্ছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যার প্রায় পুরোটাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে দরকার 30% প্রবৃদ্ধি। প্রশ্ন হচ্ছে, রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে করণীয় কি? প্রশাসনকে যদি সমৃদ্ধ করা যায়, তাহলে এনফোর্সমেন্ট জোরদার করা যায়, আদায় অনেক হয়, সক্ষমতা বৃদ্ধি হয়। সেক্ষেত্রেও কর রাজস্ব জিডিপির 2 to 3% বন্ধ বাড়ানো যায়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা দিয়ে এটা দেখা গেছে। এনফোর্সমেন্টটা, কর প্রশাসনের জন্য কর ফাঁকি হচ্ছে কিনা, ওই জিনিসগুলোকে দেখা দরকার। নতুন বাজেটে কর বিন্যাস করবে সরকার। বিপুল সংখ্যক পণ্যে বসছে শুল্ক। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের চিন্তা আছে। একই সঙ্গে আবগারি শুল্কেও আসছে পরিবর্তন। মূলত রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য। খালি লক্ষ্য দিলে হবে না, লক্ষ্যের সাথে কেন কি বাড়বে, কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায় আমরা হস্তক্ষেপ করবো, অটোমেশনটা কিভাবে হবে। আমরা সবসময় বলি সেপারেট করো বিটুইন রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পলিসি। এগুলোর দরকার আছে, কিন্তু এনবিআর এটা জীবনেও করবে না তারা। তাদেরকে ফোর্স করতে হবে এটা সরকার থেকে। সরকারও মনে করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, কারণ ঋণ করলে বাড়ছে দায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে না সহায়তাও। 8% কমে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কি একটা দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে? যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে, কিন্তু মানে লাখ কোটি টাকার উপরে। হ্যাঁ, তো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যদি খালি আমরা যদি ছাড়ি, সবাই সব রকম ছাড় দিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্বস্তির জন্য একক নির্ভরতা বাদ দিয়ে করজাল বৃদ্ধি, রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ, কর ফাঁকির প্রবণতা কমানোর বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।